14 আগস্ট 1947, রাত তখন প্রায় 12টা। একদিকে দিল্লিতে স্বাধীনতার প্রস্তুতি, অন্যদিকে লাহোরে জল নেই, রাস্তায় আতঙ্ক আর মানুষের হাতে অস্ত্র। একদিকে কোটি কোটি মানুষ অপেক্ষা করছে স্বাধীনতার নতুন সূর্য উদয়ের জন্য, আর অন্যদিকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে পরের মুহূর্ত তারা বেঁচে থাকবে কিনা তার জন্য। কিন্তু সেই রাতে এমন একটি ফোন এসেছিল জওহরলাল নেহরুর কাছে, যে ফোনের খবর শুনে তার সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছিল। আর তিনি প্রশ্ন করেছিলেন, আমি কিভাবে বলবো যে আমি আনন্দিত যেখানে আমার লাহোর চলছে। ভাবুন তো, যে রাতকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে আনন্দের রাত হবার কথা ছিল, সেই রাতেই কেন লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার? কেন একই দেশের মানুষ রাতারাতি পরস্পরের শত্রু হয়ে উঠেছিল? কেন ট্রেনগুলো এক দেশ থেকে অন্য দেশে পৌঁছচ্ছিল কিন্তু যাত্রীদের বদলে ফিরছিল লাশ নিয়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের স্বাধীনতার সঙ্গে কি সত্যিই লুকিয়েছিল এক ভয়াবহ মূল্য? 15 আগস্ট নিয়ে অনেক কথা হলো, আজকে আমরা কথা বলবো 14 আগস্ট 1947 নিয়ে। কারণ সেই রাত শুধু ভারতকে স্বাধীন করেনি, বরং ভারতীয় উপমহাদেশের মানচিত্রও চিরদিনের জন্য বদলে দিয়ে গেছে। এটা শুধু স্বাধীনতার গল্প নয়, এটি দেশভাগের গল্প, এটি ঘর হারানো মানুষের গল্প, এটা সেই লক্ষ লক্ষ মানুষের গল্প যাদের কান্না স্বাধীনতার উল্লাসের শব্দে চাপা পড়ে গেছিল। 1947 সাল, ব্রিটিশ সাম্রাজ্য বুঝতে পেরেছিল ভারতকে আর বেশি দিন শাসন করা সম্ভব নয়। কারণ ততদিনে ভারতীয় সমাজের মধ্যে হিন্দু মুসলিমদের বিভেদ এতটাই গভীর হয়ে উঠেছিল যে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। বছরের পর বছর ধরে তৈরি হওয়া সাম্প্রদায়িক অবিশ্বাস শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতির জন্ম দেয় যেখানে দেশভাগকে প্রায় অনিবার্য বলে মনে হতে থাকে। 3রা জুন 1947, দেশভাগের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে সামনে এলো। ভারতকে দুটি পৃথক রাষ্ট্রে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত এবং পাকিস্তান। এরপর পণ্ডিত জওহরলাল নেহরুও দেশভাগ মেনে নেবার সিদ্ধান্তের কথা জানায়। তিনি স্পষ্ট করে বলেছিলেন, এই সিদ্ধান্ত তাদের আনন্দ দেয়নি, কিন্তু দেশের ভবিষ্যতের কথা ভেবে তারা এই কঠিন সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে ছিল বহু রাজনৈতিক সংঘাত। একদিকে মহাত্মা গান্ধী চাইছিলেন ভারত ঐক্যবদ্ধ থাকুক, অন্যদিকে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না বহু বছর ধরে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি করে আসছিলেন। এই দাবির নাম হয়ে উঠেছিল পাকিস্তান। ধীরে ধীরে সেই রাজনৈতিক সংঘাত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। যে মানুষগুলো কিছুদিন আগেও একে অপরের হাত ধরে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিলেন, তারাই এবার একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করলো। 1947 সালের আগস্ট মাসের শুরুতে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পাঞ্জাব এবং বাংলার বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হিংসা ক্রমশ বাড়তে থাকে। কেউ জানতেন না পাশের বাড়ির মানুষটি বন্ধু থাকবে নাকি শত্রু হয়ে যাবে। আর এই পরিস্থিতির মধ্যে আসে 14 আগস্ট 1947। দিল্লিতে তখন অন্যরকম পরিস্থিতি। ভারত স্বাধীন হতে চলেছে। জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ভাষণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় লাহোর থেকে ফোন আসে। হিন্দু ও শিখ অধ্যুষিত কিছু এলাকার জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ পানীয় জলের জন্য তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন, আর যারা জল আনতে বাইরে বেরোচ্ছিলেন তারাও নিরাপদ ছিল না। ফোন রাখার পর নেহরু ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে যেন অসহায়ভাবে প্রশ্ন করেন, আমি কিভাবে আজ রাতে আমার ভাষণে বলতে পারি যে আমি খুশি যেখানে আমার লাহোর চলছে? দেশ আনন্দ করবে, কিন্তু দেশের একটা অংশ তখন রক্তাক্ত। এই অবস্থায় কিভাবে তিনি স্বাধীনতার আনন্দের কথা বলবে? এই প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ইন্দিরা গান্ধী তাকে বোঝান, এই মুহূর্তে তাকে নিজের ভাষণের দিকে মন দিতে হবে, কারণ দেশের কোটি কোটি মানুষ সেই রাতে তাদের নেতার কণ্ঠস্বর শোনার অপেক্ষায় রয়েছে। তখন তিনি ইতিহাসের সেই মুহূর্তের জন্য প্রস্তুত হলেন। 14 আগস্ট রাত 11:55 ভারতের গণপরিষদের কেন্দ্রীয় হলে দাঁড়িয়ে তিনি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন। নেহরু বলেন, অনেক বছর আগে আমরা নিয়তির সঙ্গে একটি অঙ্গীকার করেছিলাম। আজ সেই অঙ্গীকার পূরণ করার সময় এসছে। যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকবে, তখন ভারত জীবন ও স্বাধীনতার এক নতুন এবং উজ্জ্বল ভোরে জেগে উঠবে। এই ভাষণ ইতিহাসে পরিচিত হয় ট্রেস্ট উইথ ডেস্টিনি নামে।
ভাষণ শুনে মানুষ উচ্ছ্বাসিত হয়ে ওঠে। রাত 12টা বাজতেই ভারত স্বাধীন হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় বেরিয়ে আসে। স্বাধীনতার আনন্দে স্লোগান ওঠে, কোথাও শঙ্খধ্বনি, কোথাও জাতীয় পতাকা, কোথাও আবার স্বাধীনতার উল্লাস। শুরু হলো নতুন ইতিহাস। কিন্তু এই একই সময় ভারতের অন্য প্রান্তে আরেকটি ইতিহাস লেখা হচ্ছিল। সেখানে স্বাধীনতার পতাকা নয়, উড়ছিল মৃত্যুর ধোঁয়া। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা টানা হয়েছিল, সেই রেখা তৈরি হয়েছিল মানুষের রক্তের ওপর দিয়ে। লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। হিন্দু ও শিখদের একদিকে ভারতে আসতে হচ্ছিল, আর অন্যদিকে মুসলমানদের পাকিস্তানে চলে যেতে হচ্ছিল। কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না। হাজার হাজার মানুষ গাদাগাদি করে ট্রেনে উঠেছিলেন। কেউ নিজের সন্তানকে বুকে চেপে ধরেছিলেন, কেউ বৃদ্ধ বাবা মাকে নিয়ে ছুটেছিলেন, কেউ আবার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সামান্য কিছু স্মৃতি। লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাড়ি, জমি, ব্যবসা সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কয়েক মাস আগেও যারা একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করেছিলেন, তারাই এবার একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠেছিলেন। ভারতের ইতিহাসের সেই রাত, বৃষ্টি আর বিদ্যুৎহীন অন্ধকারের মধ্যে মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন। কারো হাতে ছিল অস্ত্র, কারো হাতে ছিল শুধু নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা। প্রতিশোধের আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছিল। আগস্ট মাসের শুরুতেই বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকে। অমৃতসর সহ পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্র। আর তারপর শুরু হয় আরেক ভয়াবহ অধ্যায়, ট্রেনের ওপর হামলা। দিল্লি থেকে লাহোরের উদ্দেশ্যে একটি ট্রেন যাত্রা শুরু করেছিল। সেই ট্রেনে পাকিস্তানে যাওয়া সরকারি কর্মচারীরাও ছিলেন। কিন্তু ট্রেনটি পাটিয়ালার কাছে পৌঁছতেই তার উপর হামলা হয়। হামলায় এক নারী ও এক শিশু মারা যায়। এরপর যখন সেই ট্রেন লাহোরে পৌঁছয়, খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিশোধের আগুন আরও জ্বলে ওঠে। পাকিস্তান থেকে অমৃতসরের দিকে আসা একটি ট্রেনেও হামলা হয়, বহু মানুষকে হত্যা করা হয়। এরপর 13ই আগস্ট পাকিস্তান থেকে অমৃতসরের উদ্দেশ্যে আরেকটি ট্রেন ছাড়ে। ট্রেনটি অমৃতসরে পৌঁছয় ঠিকই, কিন্তু সেই ট্রেনে জীবিত মানুষ কেউ ছিল না। প্রায় প্রতিটি কামরায় ছড়িয়েছিল মানুষের লাশ। আর এরপর শুরু হয় তথাকথিত গোস্ট ট্রেনের সেই ভয়াবহ অধ্যায়। প্রতিদিন অমৃতসর ও লাহোরের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোতে লাশের পাহাড় পাওয়া যেতে থাকে। বন্ধুরা, 14ই আগস্ট 1947 ভারত ও পাকিস্তান যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হবার পথে, তখন নিজেদেরই মানুষের ভয়ে হিন্দু, শিখ ও মুসলমানরা রাতের অন্ধকারে পালিয়ে বেরিয়েছিলেন। কারো ভয় ছিল, যদি আজ এই দেশ ছেড়ে না যাই, তাহলে হয়তো আগামীকাল আর বেঁচে থাকবে না। পাকিস্তান থেকে ভারতে আসা বহু হিন্দু ও শিখকে হত্যা করা হয়েছিল। আবার ভারত থেকে পাকিস্তানে যাওয়া বহু মুসলমানরাও হামলার শিকার হয়েছিলেন। চারিদিকে শুধু আতঙ্ক, হিংসা আর মৃত্যুর ছায়া। এই ভয়াবহ সময়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। আর পরের দিন 15ই আগস্ট, যেখানে একদিকে কোটি কোটি মানুষ স্বাধীনতার উৎসব পালন করছিলেন, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জন হারানোর শোকে কাঁদছিলেন। ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু একই সময় শুরু হয়েছিল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসন। দেশ ভাগের ফলে প্রায় 1.5 কোটির মতো মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আর এই বিভাজন ও সাম্প্রদায়িক হিংসায় বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়। বিভিন্ন ঐতিহাসিক হিসেব অনুযায়ী মৃত্যুর সংখ্যা প্রায় 20 লক্ষ পর্যন্ত ধরা হয়। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এই বিভাজনের জন্য সাধারণ হিন্দু, মুসলমান ও শিখ মানুষকে এককভাবে দোষী করা যায় না। কারণ দেশভাগের আগেও বহু শতাব্দী ধরে এই মানুষগুলো একসঙ্গে বসবাস করতেন, ব্যবসা করতেন, উৎসব পালন করতেন, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। রাজনৈতিক সিদ্ধান্ত এবং বহু বছরের পারস্পরিক অবিশ্বাস সবকিছু মিলে পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যার পরিণতি হয়েছিল ভয়াবহ। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এত মানুষ লড়াই করেছিলেন যে ব্রিটিশরা ভারতীয় সমাজে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক হিংসার বীজ বপন করে গেছিলেন, তাদের বিদায় হয়েছিল আনুষ্ঠানিকভাবে। স্বাধীনতার পর ব্রিটিশ শাসনের অধ্যায় শেষ
শেষ হই। আর এই সমস্ত ঘটনার মাঝে সবচেয়ে বড় প্রশ্ন আজও থেকে যায়, স্বাধীনতার মূল্য কেন এতটা বেশি হয়েছিল? একদিকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতার প্রতীক, অন্যদিকে 14ই আগস্ট এবং দেশভাগ আমাদের মনে করিয়ে দেয় একটি দেশ ভেঙে গেলে শুধু মানচিত্র বদলায় না, বদলে যায় কোটি কোটি মানুষের জীবন। ঘর হারায় মানুষ, পরিবার বিচ্ছিন্ন হয়, পরিচয় বদলে যায়, আর অনেক মানুষের কাছে স্বাধীনতার আনন্দের সঙ্গে মিশে যায় আপনজন হারানোর কান্না। তাই দেশভাগের ইতিহাস শুধু হিন্দু মুসলমানের সংঘর্ষের গল্প নয়, এটি সাধারণ মানুষের গল্প, এটি ঘর হারানো মানুষের গল্প, এটি সেই মা বাবার গল্প যারা সন্তানকে হারিয়েছিলেন, এটি সেই শিশুর গল্প যে এক রাতের মধ্যে নিজের বাড়ি, নিজের শহর এবং নিজের শৈশব হারিয়ে ফেলেছিলেন। এটা সেই মানুষের গল্প যারা জানতেন না তাদের পরের সকালটা তারা কোথায় কাটাবে। বন্ধুরা, আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু এই স্বাধীনতার পিছনে যে অসংখ্য মানুষের ত্যাগ, যন্ত্রণা এবং অজানা কাহিনী লুকিয়ে আছে তা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। দেশভাগের সেই ভয়াবহ সময়ে প্রাণ হারানো প্রতিটি নিরীহ মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল। আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন তাহলে দেশভাগের সেই সমস্ত অজানা হারিয়ে যাওয়া মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ, আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে স্বাধীন ভারতের জন্মের পেছনে সাধারণ মানুষকে কতটা মূল্য দিতে হয়েছিল। ভবিষ্যতে এমনই সত্য ঘটনা, ইতিহাসের অজানা অধ্যায় এবং হারিয়ে যাওয়া গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।